একটি অদ্ভুত গবেষণা, সাথে তন্ত্রমন্ত্র শক্তি, যার মাধ্যমে একজন মানুষ রূপ নেয় ভয়ঙ্কর একজন পিশাচে, যে কিনা জন্ম আর মৃত্যুর মাঝখানে তৈরি করে নিয়েছে তার নিজস্ব এক আলাদা জগৎ। সে মানুষ মেরে তাদের আত্মাকে বন্দি করে রাখে যুগ যুগ ধরে, কিন্তু দেখা যায় তার বিরুদ্ধেই দাঁড়িয়েছে সাহসী এক ব্যক্তি। এখন দেখার পালা, সেই ব্যক্তি কি আদৌ সেই পিশাচকে থামাতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে সেই ভয়ঙ্কর পিশাচের রহস্যময় জগতে। তো আজ আমরা দেখব একটা সেরা সাইফাই হরর মুভি, যার নাম বেদা। আর তোমরা দেখছো দ্য বঙ্গ এক্সপ্লেইন। মুভি শুরু হয়, আমরা একজন কয়েদিকে দেখতে পাই, যাকে কয়েকজন ব্রিটিশ সৈনিক বন্দি করে রেখেছে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। আর ব্রিটিশ সৈনিকরা তাকে টেনে হিঁচড়ে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যেতে থাকে। ঠিক এমন সময় সে একজন পিশাচকে দেখতে পায় এবং বলে, আমি তোমাকে চিনি, আমাকে বাঁচাও। এমনভাবে বলে যেন সে তাকে খুব ভালোভাবে চিনত, এবং সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে ওই পিশাচের পেছনে পেছনে দৌড়াতে থাকে। কিন্তু দেখা যায় পিশাচটা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। আর এদিকে সেই কয়েদি ছুটতে ছুটতে কিছু দূর গিয়ে একটা কুটির দেখতে পায় এবং সেখানে লুকিয়ে পড়ে। তবে সেখানে গিয়ে সে দেখে সেখানে আরও একজন মানুষ আগে থেকেই বন্দি আছে, তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কেউ। তো সেই কয়েদিকে দেখেই ওই লোকটা পানি চায়, কয়েদি তাকে পানি দেয় এবং দেখা যায় ঠিক সেই সময় সৈনিকরা সেখানে চলে আসে এবং তাকে আবার ধরে ফেলে, আর ধরে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দিয়ে দেয়। এরপর দৃশ্য বদলায়। এই ব্যক্তির নাম রামবাবু। রাম একসময় ইন্টেলিজেন্স ব্যুরোতে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত, কিন্তু সে তার কাজের সময় অনেক মানুষকে হত্যা করেছিল। তবে একসময় এই রক্তপাত আর খুনোখুনি এসব তার মানসিক স্বাস্থ্যের উপরে খুব খারাপভাবে প্রভাব ফেলতে থাকে। এতগুলো মানুষ হত্যার দায়ভার তাকে কুরে কুরে খাচ্ছিল, আর যাদের সে হত্যা করেছিল তাদের আত্মাগুলো তাকে স্বপ্নে দেখা দিত এবং তাকে তাড়া করে বেড়াতো। তো এইসব সমস্যায় অতিষ্ঠ হয়ে সে চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয়। এখন সে একটি ট্রাক্টর কোম্পানিতে সেলসম্যানের কাজ করছে। আর সেই কাজের সূত্রেই সে একবার সেরার নামে একটি গ্রামে যাচ্ছিল, কিন্তু ঘন অন্ধকার আর কুয়াশার কারণে গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে পারছিল না। সে মাঝপথেই গাড়ি থামিয়ে দেয় আর বলে যে সে আর যেতে পারবে না। ড্রাইভার রামকে একটা গ্রামে নামায়, গ্রামটার নাম পানঘাটা, এবং সেখানে নামিয়ে দিয়ে বলে, এখান থেকে 2 কিলোমিটার দূরে এক পঞ্চায়েতের ঘর আছে, ওখানে 200 টাকা দিয়ে রাতখানা কাটিয়ে দিয়ে সকাল হলে আপনার গন্তব্যে চলে যাবেন। রাম ড্রাইভারের কাছে সেখানে যাওয়ার নির্দেশনা চায়, কিন্তু ড্রাইভার ঠিকঠাকভাবে কিছুই বলে না। কিছু না বলেই সেখান থেকে ড্রাইভার চলে যায়। রামের কিন্তু কোনো ধারণাই ছিল না যে কোন দিকে যেতে হবে। তার ওপর আবার ঘন অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, কোথাও কোনো মানুষের অস্তিত্বও নেই। রাম সেই অন্ধকারের মধ্যেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং হঠাৎ সে জঙ্গলের মধ্যে দূরে এক টুকরো আলো দেখতে পায়। তাই আর দেরি না করে সেই আলোকে লক্ষ্য করে এগিয়ে যায়, এবং সেখানে গিয়ে সে দেখে এই ঘন জঙ্গলের মধ্যে একজন লোক বসে বসে সারেঙ্গি বাজাচ্ছিল, আর তার কথাবার্তা কবিতা স্টাইলের। তো রাম এত কিছু না ভেবে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, পঞ্চায়েতের ঘরে যাওয়ার পথ কোন দিকে? লোকটি বলে, এখান থেকে 6 কিলোমিটার এগিয়ে যান, তাহলেই হবে, তবে অবশ্যই সাবধানে হাঁটবেন। তখন রাম সেই লোকটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলুন তো দাদা, আপনি এই অন্ধকারের মধ্যে এরকম একটা জনমানবহীন জঙ্গলে করছেনটা কি? লোকটি উত্তর দেয়, আমি এখানেই থাকি, এটাই আমার বাড়িঘর বলতে পারেন। যাই হোক, রাম তখন লোকটির বলে দেওয়া পথেই হাঁটতে শুরু করে, কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ করেই তার মাথা ঘুরতে থাকে এবং সে সবকিছু কেমন যেন লাল দেখতে পায়। ঠিক তখনই এক অদ্ভুত ধরনের লোক তার সামনে আসে এবং সে কেমন অদ্ভুত আচরণ করছিল। এমনকি সেই অদ্ভুত লোকটি রামের উপর আক্রমণ করে দেয়, কিন্তু রাম তাকে কোনো রকম ধাক্কা মেরে ফেলে দেয় আর ওখান থেকে দৌড়ে পালাতে থাকে, এবং দৌড়ে আবার সে আগের দেখা হওয়া লোকটির কাছে ফিরে আসে। এবং রাম তাকে বলে, দেখুন না, ওখানে কেউ একজন আছে এবং সে আমার উপর আক্রমণ করেছে। লোকটি কিন্তু বলে, ও কিছু না, হয়তো কোনো পশু হবে। কিন্তু রাম বলে, না, ওটা কোনো পশু ছিল না, দেখতে একদম মানুষের মতো ছিল। কিন্তু তবুও লোকটা বলে, আপনি হয়তোবা অন্ধকারে ভালোভাবে দেখতে পাননি, ওটা কোনো জন্তু জানোয়ারই হবে। এবং তারপর সে বলে, কাছেই আমার একটা শেল্টার হোম আছে, আপনার মতো পথভ্রষ্ট পথচারীদের জন্যই বানানো হয়েছে, যাবেন সেখানে? রামের কাছে কিন্তু আর কোনো উপায়ও নেই, তাই বাধ্য হয়েই সে তার সাথে যেতে রাজি হয়। রাম মনে মনে ভাবে, লোকটা আসলেই খুব ভালো মানুষ, আর তাই তার সঙ্গে যেতে থাকে। তো দেখা যায় পথে হাঁটতে হাঁটতে লোকটা হঠাৎ একটা হোঁচট খায়, কিন্তু সে পড়ে যায় না।
এবং এই সময় দেখা যায় যে এক মুহূর্তের জন্য তার একটা পা ট্রান্সপারেন্ট হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়, এবং রাম এটা দেখে ফেলে এবং বুঝে যায় এ কোনো মানুষ নয়, এ মানুষ হতে পারে না। কিন্তু রাম ছিল প্রচণ্ড বুদ্ধিমান এবং খুবই সাহসী মানুষ, তাই সে যে বুঝতে পেরেছে তা ওই লোকটি যেন না বোঝে, তাই তার সাথেই যেতে থাকে এবং ভাবে পরে যা হবার হবে, যখন হবে তখন দেখা যাবে। তো লোকটি তাকে নিয়ে একটা ঝুপড়ির কাছে আসে, যেটা তার সেই শেল্টার হোম। এটার কথাই সে রামকে বলেছিল। আর তখনই দেখা যায় হঠাৎ লোকটির চোখ কালো হয়ে যায় এবং সে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে আর রামকে ভেতরে যেতে বলে। এবং রাম দেখতে পায় ঘরটা খুব অদ্ভুত ধরনের। ভেতরে গিয়ে সে দেখে ঘরের দেয়ালে কিছু ফাঁসির চিত্র লাগান, এমনকি ব্রিটিশদের বেশ কিছু পুতুলও ছিল সেখানে। এক সাইডে একটা টেবিল আর চেয়ার ছাড়া আর তেমন কিছুই ছিল না। রাম বুঝতে পেরে যায় যে এখানে কিছু তো একটা ঝামেলা আছেই, তাই ভাবে যে আজ সারা রাত না ঘুমিয়ে জেগে থাকা ভালো। যেই ভাবা সেই কাজ, সে মনে মনে ভাবে যেহেতু সারা রাত জেগেই আছি তাহলে আমার সেলস রিপোর্টগুলো লিখে ফেলি। কিন্তু যখনই সে টেবিলে বসে কাজ করতে যায় ঠিক তখনই হঠাৎ তার শরীর অবশের মতো হয়ে যায়, মানে সে জ্ঞান হারায়। আর পরক্ষণেই সে নিজেকে আবিষ্কার করে একটা জেলের মধ্যে সে একজন কয়েদি হয়ে বসে আছে। সে ভাবতে থাকে এটা কি করে হলো, আমি কোথায় চলে এলাম, আর আমি এখানে এলামই বা কিভাবে। ঠিক তখনই দেখা যায় কিছু ব্রিটিশ সৈনিক তাকে এসে নিয়ে যায় এবং তারা সবাই তাকে কয়েদি বলছিল, এমনকি আজ নাকি তার ফাঁসি হওয়ার কথা। এদিকে রাম কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না সব কি হচ্ছে তার। সে ব্রিটিশ অফিসারদের জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা আমি এখানে কিভাবে এলাম, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই রাম দেখতে পায় জঙ্গলে থাকা সেই লোকটিকে। দেখা যায় সে রামের ছবি আঁকছে। রাম অবাক হয়ে যায় আর বলে, আরে ভাই, আমি তো তোমার কটেজে ছিলাম, কিন্তু আমি এইখানে কিভাবে এলাম। লোকটি কিন্তু কোনো কথা বলে না এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই রাম কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে লোকটির পেছন পেছন দৌড়াতে শুরু করে। আর ঠিক যখনই সে লোকটিকে ছুঁয়ে ফেলে তখনই সে হঠাৎ করে দেখতে পায় যে সে আবার সেই পানঘাটা গ্রামের একটা ক্ষেতের মধ্যে বসে আছে এবং রাম সেই ফাঁসি থেকে বেঁচে যায়। তবে সে ফাঁসি থেকে বেঁচে গেলেও এখন সে দেখে তার ডান হাতে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। সে হাতের দিকে ভালো করে যখন দেখে তার ডান হাত নীল হয়ে যাচ্ছে। এরপর সে কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলতে যায় এবং বলে, গত রাতে আমি জঙ্গলে একটা কটেজের পাশে একজন লোককে দেখেছিলাম। কিন্তু সে এই কথা বলার সাথে সাথেই লোকগুলো ভয় পেয়ে যায় আর আহিলমা আহিলমা বলে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। রাম অবাক হয়ে যায়। তবে সেখানে গোলু নামের একজন লোক এই ঘটনাগুলো লক্ষ্য এবং রামের কাছে আসে। সে রামকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার উপর কি কোনো ভূত প্রেতের আছর আছে? রাম বলে, কই না তো। তখন গোলু বলে, তাহলে ওরা সবাই আহিরমা দিদির নাম নিতে নিতে দৌড়ালো কেন? রাম বলে, তা তো আমিও বুঝতে পারছি না। তখন গোলু বলে, আসলে আহিরমা হলো ভূত প্রেত পিশাচ এসবের বিষয়ে অনেক কিছু জানে এবং বোঝেন, তিনি তন্ত্রমন্ত্রও জানেন। এরপর রাম তাকে সব ঘটনা খুলে বলে। সে বলে, আমি কাল রাতে জঙ্গলে একটা কটেজের পাশে এক অদ্ভুত লোককে দেখেছি। এই কথা শুনে গোলু বলে, তাহলে আপনাকে অবশ্যই আহিলমা দিদির সঙ্গে দেখা করতে হবে, কারণ গত রাতে যাকে আপনি দেখেছেন সে আদতে কোনো মানুষ ছিলই না, ওটা অন্য কিছু ছিল। এরপর গোলু রামকে আহিলমার কাছে নিয়ে যায়। রাম আহিলমার কাছেও সব ঘটনা খুলে বলে। তখন আহিলমা বলে, তুমি যাকে দেখেছ আমরা সবাই তাকে পিশাচ বলি, আর আজ পর্যন্ত কেউ তাকে দেখে বেঁচে ফিরতে পারেনি। যারাই ওই পিশাচকে দেখেছে পরদিন তাদের মৃতদেহ ক্ষেতের মধ্যে পাওয়া গেছে, আর তুমি হলে দ্বিতীয় ব্যক্তি যে তাকে দেখেও বেঁচে ফিরে এসেছো। কিন্তু তুমি এমন কি করলে যে বেঁচে ফিরলে? রাম বলে, কই, আমি তেমন কিছু করিনি, শুধু তার হাত ধরেছিলাম আর তারপরে দেখতে পাই আমি এই গ্রামে। কিন্তু এখন দেখছি যেই হাত দিয়ে আমি তাকে ছুঁয়েছিলাম ঠিক সেই হাতটাই এখন নীল হয়ে যাচ্ছে। তখন আহিলমা গোলুকে বলে, রাম এখনো পিশাচের প্রভাবের মধ্যে আছে। রাম যেখানে গিয়েছিল সেটা ছিল পিশাচের নিজস্ব জগৎ এবং সেই জগতে পিশাচ রামের আত্মার এক অংশকে বেঁধে ফেলেছে এবং এখন তাকে মানসিক ও শারীরিকভাবে টর্চার করছে। এখন ধীরে ধীরে রামের সম্পূর্ণ শরীরটাই নীল হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। আর এটা ওই পিশাচ রামের ছবি এঁকেই করেছে। আসলে যখন রামের ফাঁসির প্রস্তুতি চলছিল তাকে যখন গাছের পাশে বসানো হয়েছিল, আর ঠিক তখনই পিশাচ তার ছবি এঁকে রামের আত্মার এক অংশকে সেখানে গাছের সঙ্গে বেঁধে ফেলে।
তাই রাম যদি নিজেকে বাঁচাতে চায় তবে তাকে অবশ্যই আবার সেই পিশাচের জগতে ফিরে যেতে হবে, আত্মার সেই অংশকে ফিরিয়ে আনার জন্য। আর সেখানে গিয়ে তার ফাঁসিও ঠেকাতে হবে, তখনই সে বেঁচে যাবে। রাম তখন আহিলমার কাছে জানতে চায় এই পিশাচ আসলে কে। তখন আহিলমা তাকে সবকিছু বলতে শুরু করে। পিশাচ আসলে এই সময়ের কেউ নয়, সে মূলত 1940 সাল থেকে এসেছে। একসময় সে একজন অসাধারণ কবি ছিল, আর সে ওই কটেজেই থাকতো এবং ওই চেয়ারে বসেই সে কবিতা লিখত। আর তখন দেশে বিপ্লবের সময় চলছিল, আর সে তার বিপ্লবী কবিতার মাধ্যমে মানুষকে জাগ্রত করত। তার আইকিউ খুবই ভালো ছিল, ছোট বয়স থেকেই সে বই লিখত, সায়েন্স নিয়েও তার অনেক জ্ঞান ছিল, আর সে নানান গবেষণাও করত। একসময় সে নিজের একটা থিওরি পরীক্ষা করার জন্য জার্মানিতেও যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন তার ভিতরে এক সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে। সে শুধুমাত্র এক আঙুলের ইশারায় কারো দেহ থেকে তার আত্মা আলাদা করে ফেলতে পারত। এতে সবাই তাকে ভয় পেতে শুরু করে, এমনকি ব্রিটিশ সরকার পর্যন্ত তাকে ভয় পেতে থাকে। গ্রামবাসীরা কেউ কেউ বলতো সে কালো জাদু জানে, কেউ বলতো সে বিজ্ঞানী, কেউ বলতো দেশপ্রেমিক, আবার কেউ বলতো সে পিশাচ। একদিন কিছু গ্রামবাসী তার খবর ব্রিটিশদের দেয়, কিন্তু যখন ব্রিটিশরা তাকে ধরতে আসে তখন সে আর সেখানে ছিল না, আর এরপর থেকে তাকে কেউই ধরতে পারেনি। এখন বছরে কিছু নির্দিষ্ট সময় এমন হয় যখন সে আবার দেখা দেয়, আর যখনই সে দেখা দেয় তখনই মৃত্যু নিজের শিকার খোঁজে। মানে এই গ্রামে তখন কেউ না কেউ তার শিকার হয়। রাম জিজ্ঞাসা করে, কিন্তু সে এমন করে কেন? তখন আহিলমা বলে, সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি তুমি তোমার হাতে মাত্র 48 ঘন্টা সময় পাচ্ছ, মানে তুমি 48 ঘন্টা বেঁচে আছো। তাই নিজেকে বাঁচানোর জন্য ওর জগতে যাও এবং নিজের আত্মাকে ফিরিয়ে আনো। এরপর রাম জানতে চায় সেই লোকটির কথা যে তার আগে পিশাচের থেকে বেঁচে ফিরেছিল, এবং সে তার ঠিকানা নিয়ে চলে যায় সেই লোকটির কাছে। লোকটির নাম হলো হেমন্ত। সে বেঁচে গেলেও পাগল হয়ে গেছে। তবুও রাম হেমন্তের সঙ্গে দেখা করতে চলে যায়, কারণ তার জানার দরকার ছিল হেমন্ত কিভাবে বেঁচে ফিরেছে। কিন্তু হেমন্ত পিশাচ শব্দটা শুনেই কেমন ভয়ে কাঁপতে থাকে এবং কিছুই বলতে চায় না। সে রামকে চলে যেতে বলে, কিন্তু রাম অনেক অনুরোধ করার পর সে অবশেষে জানায় যে যখন তাকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন ওম নামের একজন তাকে বলেছিল, তুমি জ্ঞান হারানোর অভিনয় করবে, তাহলে এরা তোমায় ফাঁসিতে ঝুলাবে না, আমি পরে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। এরপর হেমন্ত একদম ঠিক তাই করেছিল যেমনটা ওম বলেছিল, আর তার ফাঁসি স্থগিত হয়ে যায়। পরে ওম তাকে সেল থেকে বের করে আনতে সাহায্য করে এবং খুব অদ্ভুত একটা কথা বলে যে পিশাচ তাকে এর আগেও একবার ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু হেমন্ত কিছুই বুঝতে পারছিল না, তার শুধু একটাই লক্ষ্য ছিল এখান থেকে বের হবে। তখন ওম তাকে একটা কাগজ দেয় যেখানে একটা মন্ত্র লেখা ছিল এবং বলে, এই মন্ত্রটি কুয়ার সামনে দাঁড়িয়ে পড়ো, তারপর একটা ধাতব বস্তু চিবিয়ে কুয়ায় লাফ দাও। হেমন্ত ঠিক তাই করে এবং ওখান থেকে বেরিয়ে আসে। তো এইসব কথা জানার পর রাম এবং গোলু ফিরে যাচ্ছিল, ঠিক তখন রাম খেয়াল করে যে অভিশাপ আরো বেশ ছড়িয়ে পড়ছে তার শরীরে, এবং সে বুঝতে পারে যে কাজটা দ্রুত শেষ না করলে সে বাঁচতে পারবে না। কিন্তু রাম তখন খেয়াল করে কেউ একজন তাকে অনুসরণ করছে, এবং সে এটা খেয়াল করতে পেরে চুপিসারে গোলুকে বলে, কেউ আমাদের পিছনে আসছে, তুমি সরাসরি আহিলমার কাছে চলে যাও, আমি পরে সেখানে আসছি। গোলু তখন দ্রুত আহিলমার আশ্রমের দিকে চলে যায়, আর রাম ওই লোকটির পেছনে ছুটে যায় যে তাকে ফলো করছিল। রাম তাকে ধরে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই সেই লোকটা রামের মুখে কিছু একটা পাউডারের মতো ছুঁড়ে দেয় এবং পালিয়ে যায়। রাম ভাবে এ হয়তো পিশাচের কোনো লোক হবে। তখন সে আর কিছু না ভেবে আহিলমার কাছে চলে যায়। আহিলমার কাছে গিয়ে জানতে চায় পিশাচ কি কাউকে দিয়ে তার হয়ে কাজ করায়। এখানে আহিলমা বলে, হেমন্ত একবার এমন এক লোকের কথা বলেছিল, কিন্তু আমি কখনো তাকে দেখিনি, আর তার সম্পর্কে আমি কিছুই জানি না। এরপর আহিলমা রামকে পিশাচের জগৎ সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝাতে শুরু করে। সে বলে পিশাচের একটা আলাদা ডাইমেনশন আছে যেটা সে নিজেই তৈরি করেছে। যখন 1940 সালে অফিসাররা তাকে ধরতে আসে তখন সে তার নিজের তৈরি করা ওই ডাইমেনশনে পালিয়ে যায়, তাই সে আর কখনোই ধরা পড়েনি।
এবং তখন থেকেই সে ইচ্ছে মতো আমাদের দুনিয়ায় আসা যাওয়া করে। কিন্তু যদি আমরা কোনোভাবে তাকে আবার ১৯৪০ সালের টাইমলাইনে পাঠিয়ে দিতে পারি, তাহলে তার ওই ডাইমেনশন এবং তার দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে এবং সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। তবে আহিলমা বলে, কিন্তু আমি জানি না কিভাবে তাকে আবার সেই টাইমলাইনে পাঠানো যায় এবং সেটা তোমাকেই বের করতে হবে। এরপর আহিলমা বলে, আমি তোমার সাহায্য করতে বিরাট এক যজ্ঞর ব্যবস্থা করব। রাম জিজ্ঞাসা করে, কিন্তু এতে কি হবে? আহিলমা বলে, তা পরেই তুমি বুঝতে পারবে। এদিকে রামের এক বন্ধু ডক্টর শাখাওয়াতকে দেখতে পাই, যে একজন বিজ্ঞানী হলেও প্যারানর্মাল বিষয়ে গবেষণা করত। সেই সময় সে এক ব্যক্তিকে ধরে রেখেছিল যার ভেতরে সত্যিকারের এক পিশাচ ছিল। এই ধরনের পিশাচ মানুষের শরীরে প্রবেশ করে আর সমস্ত রক্ত শুষে নেয়। সে চিৎকার করে বলছিল, আমায় এখান থেকে বের করো, না হলে আমি এই মানুষটাকে শেষ করে দেব, এক ফোঁটা রক্তও বাকি থাকবে না। কিন্তু শাখাওয়াত তার কোনো কথাই পাত্তা দেয় না এবং তাকে একটা ঔষধ খাওয়ার জন্য বলে। ঠিক তখনই রামের ফোন আসে এবং রাম তাকে পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে শাখাওয়াত জানায় এই পিশাচ ব্ল্যাক ম্যাজিক আর সায়েন্স দুটোরই জ্ঞান রাখে। এই দুইয়ের সমন্বয়ে সে তার শক্তি অর্জন করেছে এবং এখন সে এক ধরনের সুপার হিউম্যান হয়ে গেছে। সে এমন সব কিছু করতে পারবে যা আমরা কল্পনাও করতে পারি না। যদি সে নিজে একটা ডাইমেনশন বানিয়ে থাকে, তাহলে অবশ্যই সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ব্যবহার করেছে, কারণ সেটাই একমাত্র সম্ভাব্য উপায়। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব হলো ওই ডাইমেনশনে থাকা মানুষদের স্মৃতি প্রতি ২৪ ঘন্টায় একবার করে রিসেট হয়ে যায়, যার ফলে তারা একটানা একই কাজ বারবার করতে থাকে। যেমন ওই যে ৩-৪ জন সৈনিক যারা পিশাচের জগতে থাকে, তাদেরকে সম্ভবত ১৯৪০ সাল থেকেই ধরে আনা হয়েছে এবং এখন রোবটের মতো ব্যবহার করা হচ্ছে। তারা প্রতিদিন সেই সেলে গিয়ে যাকেই দেখে তাকেই কয়েদি মনে করে এবং ফাঁসিতে ঝুলিয়ে দেয়, অথচ তারা জানেই না যে তারা ১৯৪০ সালে আর নেই। আর যাকে ফাঁসিতে ঝোলাচ্ছে সেও কোনো দোষী নয়, বরং পিশাচের শিকার। অর্থাৎ শুরুতেই যে দৃশ্যটা আমরা দেখি, সেখানে আসল কয়েদি ছিল না, ছিল পিশাচের এক শিকার এবং পিশাচ এই কাজ অনেকদিন ধরেই করে আসছে। এখানে শাখাওয়াত আরও বলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব যাতে তোমার উপর না পড়ে, তাই তোমাকে কপার শিল্ড ব্যবহার করতে হবে। এটা রিয়েল সায়েন্টিফিক ফ্যাক্ট যে কপার তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে রক্ষা করতে পারবে। তাই হেমন্তে যে ধাতু চিবিয়ে কুয়ায় লাফ দিয়েছিল, সেটাও ছিল কপার। এরপর শাখাওয়াত রামকে পিশাচের দুনিয়া ধ্বংস করার উপায় বলে দেয়, যার জন্য রামকে প্রথমে ওই ডাইমেনশনের এনার্জি সোর্সটা খুঁজে বের করতে হবে এবং সেটা বন্ধ করতে হবে, যেগুলো আলো ও শব্দের ফর্মে থাকতে পারে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক শব্দের মধ্যে ইলেকট্রিক মানে বিদ্যুৎ, যার সম্পর্ক আলো বা লাইটের সঙ্গে, আর ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বকীয় শক্তি, যার সম্পর্ক শব্দের সঙ্গে। তাই আলো ও শব্দ সংক্রান্ত উৎসগুলো খুঁজে পেতে হবে এবং বন্ধ করতে হবে। রাম বলে, কিন্তু পিশাচ কি আমাকে এসব করতে দেবে? শাখাওয়াত বলে, তুমি ঠিক বলেছ, ও তোমাকে দেখলে মেরে ফেলবে। তখন সে রামকে একটি এনার্জি বল তৈরি করতে বলে এবং এনার্জি বল তৈরি করে তা পিশাচের এগেনস্টে ব্যবহার করার আইডিয়া দেয়। এর ফলে কিছু সময়ের জন্য পিশাচের শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে আর সে কিছু করতে পারবে না। এই সময়ের মধ্যেই তোমাকে কাজ শেষ করে ফেলতে হবে। শাখাওয়াত সেই এনার্জি বল তৈরির জন্য যা যা লাগবে তা তাকে লিখে মেসেজ করে দেয়। তখন রাম গোলুকে দিয়ে সব জিনিস ব্যবস্থা করিয়ে নেয়। সেই এনার্জি বল তৈরি করে ফেলে এবং সেটা নিয়ে পিশাচের কটেজের দিকে রওনা হয়। তবে এখানে গোলুর খুব ভয় লাগছিল যে যদি তার সামনে পিশাচ এসে যায়, তবুও তারা নিরাপদে কটেজে পৌঁছায়। আর তখন পিশাচ সেখানে ছিল না। তখন রাম গোলুকে বলে, আমি এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চেয়ারটাকে আগুন দিয়ে দিও। তারপর রাম তার পকেটে এনার্জি বল রাখে এবং কোমরের চারপাশে কপার তার জড়িয়ে চেয়ারে বসে পড়ে এবং আবার পিশাচের জগতে চলে যায়। এদিকে গোলু কিন্তু সেই চেয়ারটা বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে পিশাচের জগতে, যেখানে পিশাচ রামের আত্মার একটি অংশকে বেঁধে রেখেছিল সেই গাছের সঙ্গে, সেই অংশ আবার রামের শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু এবারও তার আত্মা সহ পুরো শরীর বন্দী হয়েছিল। এমন সময় পিশাচ তার সামনে এসে কিছু প্রশ্ন করতে শুরু করে, যা তার রিসার্চের অংশ ছিল। যেমন, মৃত্যুর এত কাছে এসে কেমন লাগছে তোমার? কোনো পুরনো কথা মনে পড়ছে? কি করা উচিত ছিল বা কি উচিত হয়নি, কি ঠিক বা ভুল? এমন কোনো আকাঙ্ক্ষা যা অপূর্ণ থেকে গেছে, কিন্তু
রাম কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। এতে পিশাচ রেগে গিয়ে বলে, তোমায় তো এবার তৃতীয়বারের মতো ফাঁসি দেওয়া হচ্ছে, তাও কিছু মনে পড়ছে না? রাম বলে, না। পিশাচ তা নোট করে চলে যায়। এরপর যখন সৈনিকরা রামকে ফাঁসি দিতে প্রস্তুতি নিচ্ছিল, সে তখন অচেতন হওয়ার ভান করে। ফলে আপাতত তার ফাঁসি বন্ধ হয়ে যায় এবং তাকে আবার সেলে ফেরত নেওয়া হয়। এই সুযোগে ওম সেখানে আসে এবং তাকে কাগজ ও কপার দেয়। কিন্তু রাম বলে, এসবের দরকার নেই, আমি এখান থেকে বেরোনোর আরেকটা পথ জানি। সে এও বলে, আমি হেমন্তের সঙ্গে দেখা করেছি, ও তোমার কথা বলেছিল। কিন্তু তুমি লোকজনের সাহায্য করো কেন, আর তোমার সব মনে থাকে কিভাবে? এই কথা শুনে ওম চমকে ওঠে এবং বলে, মানে তুমি জানো এখানে 24 ঘন্টায় স্মৃতি মুছে যায়? রাম বলে, সে তো আমি জানি, এখানে প্রতিদিন মানুষ একই কাজ রিপিট করে। ওম বলে, কিন্তু এই কথাগুলো তা কেবল আমি আর পৃথ্বী জানি। রাম জিজ্ঞাসা করে, এ পৃথ্বীটা কে? তখন ওম বলে, এই পিশাচের আসল নামই হলো পৃথ্বী। তখন রাম জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওর সঙ্গে আছো কেন? তখন ওম বলে, আমি একসময় ওর মতোই একজন বিপ্লবী ছিলাম। যখন শুনলাম পৃথ্বী এমন কিছু আবিষ্কার করছে যা দিয়ে ব্রিটিশদের অস্ত্র ছাড়াই হারানো যাবে, তখন আমিও ওর সঙ্গে যুক্ত হয়ে গেলাম। কিন্তু পরে ও এতটাই পাগল হয়ে গেল পরীক্ষার নেশায় যে ঠিক ভুলের পার্থক্য হারিয়ে ফেলল। ও মানুষের প্রাণ নিয়ে খেলতে শুরু করলো। মানুষের প্রাণ নিয়ে খেলা ওর জন্য খুব সহজ হয়ে গিয়েছিল। ও নিজের জন্য একটা আলাদা ডাইমেনশন বানিয়ে ফেলে এই জায়গাটায়। এখানেও ওর পরীক্ষা চলছে। আমাকে বলেছিল সফল হলে আমরা 1940 সালে ফেরত গিয়ে ইংরেজদের হারাবো এবং নতুন করে শুরু করব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওর উদ্দেশ্য পাল্টে গেল। এখন সে জীবন মৃত্যুর উপরে নিয়ন্ত্রণ চায় এবং অনেকটাই সে তা করে ফেলেছে। তারপর রাম জিজ্ঞাসা করে, কিন্তু ও বলেছিল ও আমাকে এর আগেও 2বার ফাঁসি দিয়েছে, এর মানে কি? ওম বলে, এর মানে হলো সে তোমাকে আগের 2 জন্মেও ফাঁসি দিয়েছে এবং আমি নিজে তা দেখেছি। সে জীবন মৃত্যুর উপর স্টাডি করে বারবার জন্ম নেওয়ার রহস্য কি, কাউকে যদি একইভাবে বারবার মারা হয় তাহলে পরের জন্মে সে কি হয় ইত্যাদি। সুতরাং কিন্তু রাম বলে, আমি তাকে হারাবো। ওম বলে, এটা সম্ভব নয়, সে এখন অনেক শক্তিশালী, তুমি তাকে হারাতেই পারবে না। আমার কথা শোনো আর চুপচাপ কুয়ার রাস্তায় পালিয়ে যাও। কিন্তু রাম বলে, আমি এই রাবণের লঙ্কা না জ্বালিয়ে তো যাব না। রাম ওমের কাছে সেই জায়গাগুলোর কথা জানতে চায় যেখানে পিশাচ তার কাজ চালায়। এতে সে 2টি জায়গার কথা জানতে পারে। একটি সেই জায়গা যেখানে পিশাচ মূর্তির সামনে বসে তন্ত্র সাধনা করে এবং আরেকটি তার ল্যাব, যেখানে সে সায়েন্টিফিক গবেষণা করে। তখন পিশাচ তার সাধনায় ব্যস্ত ছিল, তাই তারা আগে ল্যাবের দিকে রওনা হয়। কিন্তু পথে সৈনিকরা তাদের দেখে ফেলে। তখন রাম তার নিজের পুরনো অ্যাসেন রূপকে জাগিয়ে তোলে এবং একা একাই তাদের সঙ্গে লড়াই করতে থাকে। একে একে সবাইকে অচেতন করে ফেলে। এরপর এগিয়ে যায়, কিন্তু হঠাৎ পিশাচের এক বিশেষ লোক এসে রামের উপর আক্রমণ করে। কিন্তু রাম তখনও তার নিজের পুরনো রূপেই ছিল। সে তাকেও পরাস্ত করে দেয়। এরপর রাম একটি ঝুপড়ির মতো ল্যাবে পৌঁছায়, যেখানে রকেটের মতো একটা যন্ত্র লাগানো ছিল যেটি ক্রমাগত বিপ শব্দ করছিল। তখন রামের মনে পড়ে শিখাওত বলেছিল লাইট এবং সাউন্ডের পাওয়ার সোর্স বন্ধ করতে হবে। রামের মনে হয় একটি সাউন্ডের সোর্স, তাই সে সেটিকে বন্ধ করে দেয়। কিন্তু সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে ওঠে এবং রাম দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে রাম এবং ওম পিশাচের সাধনার জায়গায় পৌঁছায়। ওম বাইরে পাহারা দিতে থাকে আর রাম আলোর উৎস খুঁজতে থাকে। কিন্তু সেখানে অনেকগুলো প্রদীপ জ্বলছিল, তাই সে একে একে সব প্রদীপ নিভাতে শুরু করে। ঠিক তখনই পিশাচ এসে কেবল আঙুল তুলে ইশারা করে ওমকে মেরে ফেলে। তারপর রামের উপর রেগে গিয়ে চিৎকার করে, তুমি কি বোকামি করছো? আমার বছরের পর বছরের পরিশ্রম আর এতগুলো মানুষের আত্মত্যাগ তুমি নষ্ট করে দিচ্ছ। রাম বলে, আমি আর কাউকে মরতে দেব না। পিশাচ বলে, তাহলে এবার তোমার ফাঁসিতে নয়, আমি নিজেই মারব তোমাকে। রাম কিন্তু একদম ভয় পায় না। সে তাকে হালকাভাবে নেয় এবং একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করতে আসে। কিন্তু পিশাচ তার শক্তি দিয়ে রামকে থামিয়ে দেয় এবং সাইকিক পাওয়ার দিয়ে রামের উপরে আক্রমণ করে। রাম তখন অসহায় হয়ে এক পাথরের আড়ালে আশ্রয় নেয়, কিন্তু নিজেকে সামলে সে তার এনার্জি বল বের করে আর পিশাচের দিকে ছুঁড়ে মারে, যেটা একটা স্মোক বোমের মতো কাজ করে। ধোঁয়ার মধ্যে পিশাচ আটকা পড়ে যায়
কিন্তু রাম ও শিখাওয়াত যতটা ভেবেছিল, পিশাচ তার চেয়েও বহুগুণ শক্তিশালী ছিল। এনার্জি বলের কোনো প্রভাবই তার উপর পড়ে না। সে রামকে বাতাসে তুলে ফেলে। অন্যদিকে দেখা যায় আহিলমাও তখন সাধনায় বসেছিল। সে তার নিজস্ব একটি এনার্জি বল তৈরি করে এবং রামের মাধ্যমে সেই শক্তি পিশাচের জগতে পাঠিয়ে দেয়। এবার পিশাচের শক্তি কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায়। আসলে রামের এনার্জি বলটি ব্যর্থ হয়নি, কিন্তু তা ছিল অসম্পূর্ণ, কারণ পিশাচের শক্তি হলো বিজ্ঞান আর তন্ত্রবিদ্যার কম্বিনেশন। তাই শুধুমাত্র সায়েন্টিফিক এনার্জি বল তার কিছুই করতে পারেনি। এই এনার্জি বলে দরকার ছিল সায়েন্টিফিক জ্ঞান এবং আহিলমার সাধনাযোগ্য। এই দুই শক্তির মিশ্রণে এই বলটি কাজ করে। তখন এর প্রভাবে পিশাচ কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে, আর রাম এই সুযোগ নিয়ে তাকে আক্রমণ করে দেয় এবং সেখানকার মূল পাওয়ার সোর্স অর্থাৎ একা একটি জ্বলা প্রদীপ সেটির দিকে দৌড়ায়। সে দ্রুত গিয়ে প্রদীপটি নিভিয়ে ফেলে এবং তার নিজের জগতে ফিরে আসে। ফিরে এসে সে দেখে তার হাত একেবারে ঠিক হয়ে গেছে। তারপর সে গিয়ে গোলুর সঙ্গে দেখা করে, যে অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছিল। গোলু জিজ্ঞাসা করে, আপনি সে চেয়ারটা পুরাতে বলেছিলেন কেন? রাম তখন বলে দেয়, ডক্টর শিখাওয়াত আমাকে বলেছিল ওই চেয়ারই ছিল আসা যাওয়ার মূল মাধ্যম। এখন পিশাচার এখানে আসতে পারবে না। গোলু জানায়, রাম চলে যাওয়ার পর আহিলমা দিদি পুরো সময় সাধনায় বসেছিলেন। রাম বলে, আমি জানি উনি আমাকে সাহায্য করেছিলেন পিশাচকে হারাতে। এদিকে আমরা দেখতে পাই পিশাচ তখন ফিরে গিয়েছে তার 1940 সালে, যেখানে সৈনিকরা তাকে ধরতে আসে। এক ভারতীয় সৈনিক বলে ওঠে, ওকে গুলি করে মারুন। কিন্তু একজন ব্রিটিশ অফিসার বলে, আমাদের তাকে গ্রেফতার করার আদেশ আছে, মারার নয়। তখন ভারতীয় সৈনিক বলে, ও একজন পিশাচ, একে এখানেই মেরে ফেলুন। তখন দেখা যায় পিশাচ নিজেই বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি পিশাচ। এবং সঙ্গে সঙ্গে সে সবাইকে মেরে ফেলে। অর্থাৎ তার শক্তি আগের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে। এদিকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই ডক্টর শিখাওয়াত বুঝতে পারে তার থিওরিতে কিছু গোলমাল আছে। সে রামকে জানায়, যদি পিশাচ সত্যি 1940 সালে ফিরে গিয়ে থাকে, তাহলে আমাদের পরিকল্পনা পুরোপুরি উল্টো হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে তা কিন্তু সিনেমায় দেখা যায় না, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারি বেদাস সিনেমার 3য় পর্ব আসতে চলেছে। তো কেমন লাগলো আজকের সিনেমা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।